আশা করি সকলে ভালো আছে। এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের এগিয়ে যেতে হচ্ছে, ক্লাস বন্ধ সেরকম ভাবে। তো এখন আমাদের এছাড়া তো বিকল্প কোনো রাস্তা নেই আপাতত, তাই আমরা এভাবেই যতটা সম্ভব চেষ্টা করি পড়ার পঠন পাঠনকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আজ আমাদের আলোচনার বিষয় দেখতেই পাচ্ছ, কবিতার নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ, তার প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। তো এই কবিতাটি কবির লেখা জলই পাষাণ হয়ে আছে 2004 সালে প্রকাশিত কাব্যগ্রন্থ, সেখান থেকে নেওয়া হয়েছে। কবিতাটা খুবই ছোট্ট কবিতা, তোমরা দেখতেই পাচ্ছ, দুটো স্তবকে ভাগ করা হয়েছে এবং খুব ছোট্ট কবিতা, কিন্তু যথেষ্ট ভাবগম্ভীর। যাই হোক, আমরা কবিতায় যাওয়ার আগে একটু পরিচিতিটা আলোচনা করে নেব। কবি শঙ্খ ঘোষ জন্ম হচ্ছে 1932 সাল, তার মানে কবির এখন 88-89 এরকম বয়স হয়েছে, অর্থাৎ কবি এখন বার্ধক্যে আছেন আর কি। কবি পেশাগত দিক থেকে ছিলেন অধ্যাপক, অর্থাৎ কলেজের শিক্ষক। তো তিনি অধ্যাপনার কাজে যুক্ত থাকার সুবাদে বিভিন্ন মানুষজনের সঙ্গে বা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গেও তার যে সাক্ষাৎ তথা মেলামেশার একটা সুযোগ ছিল। তার বিভিন্ন কবিতার মধ্যে আমরা বিভিন্ন রকম দিক তথা বিভিন্ন রকম তত্ত্ব আমরা দেখতে পেয়েছি। তো সেই সব তত্ত্বগুলো যদি আমরা বাদ দিই, তাহলে দেখবো কবি তার যে মূল বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তার বিভিন্ন কবিতার মধ্যে সেটাকে স্থির রাখার চেষ্টা করেছেন। কি না, আমরা জানি আমরা প্রতিনিয়ত ক্রমশ আমরা একা হয়ে পড়ছি, অর্থাৎ আমাদের মধ্যে একতা বা ঐক্যের অভাব দেখা যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা হয়ে পড়ছি দুর্বল। যদি আমরা সমাজের দিকে একটু দেখি, তাহলে দেখবে এককালীন গ্রামে পাড়ায় 51টি পরিবার ছিল, 4টে 5টা 6টা করে তারা ভাই, সবাই মিলে একসঙ্গে থাকতো। কিন্তু এখন এমন একটা সময় এসে গেছে যখন আমরা দেখব প্রায় প্রত্যেকেই আলাদা আলাদা থাকছে আর কি। তো তার ফলে কি হচ্ছে, তোমার একটা গল্প পেয়েছিল, সেই গল্পে বলা হয়েছিল এক কৃষক তার ছেলেদেরকে বেশ কয়েকটা লাঠির বাঁচ ভাঙতে দিল, কেউ ভাঙতে পারলো না। যখনই একটা একটা করে ভাঙতে দেবো সবাই ভেঙে ফেলবে। ওই একটা একটা লাঠির মতো আমরাও কিন্তু দুর্বল হয়ে পড়ছি। তো এখানে কবি কিন্তু এরকমই একটা কথা বলতে চাইছেন, সেটা আমরা দেখুন বিভিন্ন ছন্দ সংবলিত করে বা বলা যেতে পারে কবিতার আঙ্গিকে সেই ভাবনাকে তিনি ব্যক্ত করছেন। কবি বাংলার অধ্যাপক হিসাবে তিনি বাংলা ভাষা শেখাতেও সচেষ্ট হয়েছেন। তার ছন্দের বারান্দা বলে একটি যে গ্রন্থ, সেখানে আমরা দেখব, সেখানে কিন্তু তিনি ছন্দ সম্পর্কে আমাদেরকে সজাগ করেছেন। এটা তো গেল তার ব্যাকরণগত দিক থেকে, বা আমরা বলতে পারি তার ভাষা শিক্ষার পাঠ হিসাবে। এবার সাহিত্যিক হিসাবে তিনি কতখানি ছিলেন, কতখানি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, সেটা আমরা বলতে পারবো। তো এই কবিতাটা আলোচনা করার আগে আমরা তারই লেখা অন্য একটা কবিতার সাহায্য নিই। কবিতার নাম হচ্ছে বাবরের প্রার্থনা। বাবর, হ্যাঁ, ইতিহাসের যে বিখ্যাত চরিত্র তোমরা জানো, এটাও জানো, তার পরবর্তী বংশধর যোদ্ধা বাবর হুমায়ুন আকবর ইত্যাদি। তো এই বাবর একবার তার সন্তান তথা হুমায়ুন, তার খুব শরীর অসুস্থ হয়েছিল। তো অসুস্থতার কারণে তার মনেও কষ্ট ছিল। তো তিনি কি করলেন, বাবর তার সন্তানের দীর্ঘজীবন কামনা করলেন। প্রয়োজনে তিনি ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা এটাই করলেন
যে প্রয়োজনে আমার যৌবন শক্তি নিয়ে নেওয়া হোক, কিন্তু আমার সন্তানকে সুস্থ করে তোলা। এটাই আবার আমরা কবির অন্য একটা জায়গাতে পেয়েছি, আমার সম্প্রতি স্বপ্ন ওখানে আছে। তো যাই হোক, তাহলে বাবরের প্রার্থনা, সেখানে ইতিহাসের ওই ব্যক্তিত্ব বাবর, তিনি যে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনাটা কি ছিল এটুকু জানানোটা উদ্দেশ্য ছিল না। কবির সেখানে উদ্দেশ্য ছিল বাবর ওখানে হয়ে উঠেছেন একজন সচেতন পিতা। একজন সচেতন পিতা কখনোই তার সন্তানের অমঙ্গল চান না। তিনি নিজের প্রাণ দিয়েও সন্তানকে সুখী, সুস্থ, সবল দেখতে চান। এইরকমই একটা কথা যেন ওখানে ছিল। আমরা আমাদের পাঠ্য যে কবিতা, এখানে একটু অন্য ভাব দেখতে পাবো। দেখো, তার প্রেসিডেন্সি কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি, প্রকাশ কালটা একটু জেনে রাখো, 1956 সাল, দিনগুলি রাতগুলি। এরপরে আরো তো এখানে আছে, কবিতা অনেকগুলো বলেছে, এখানটা আমরা আর কিছু বলছি না, তোমরা পড়তেই পারবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা এখানে বলা আছে, কুন্তক। প্রশ্ন হয়তো আসতেই পারে যে কবি শঙ্খ ঘোষের আর কি ছদ্মনাম ছিল। যদিও শঙ্খ ঘোষটা পুরোপুরি তার নিজস্ব নাম নয়, প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ, কিন্তু শঙ্খ ঘোষ নামে তিনি এতটাই পরিচিত হয়ে গেছেন যে এখন চিত্তপ্রিয় ঘোষ নামটা অনেকের হয়তো মনেই নেই। যাই হোক, তাহলে এটা একটা জেনে রাখো, তার একটা নাম, ছদ্মনাম ছিল কুন্তক। এবার আমরা আমাদের পাঠ্য কবিতায় আলোচনা করতে যাচ্ছি। দেখো, কবি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তো পুরস্কার পেয়েছেন মানে আমরা বুঝতেই পারছি তিনি কতখানি উঁচু দরের কবি। যদি তার কাব্য সুন্দর না হয়ে থাকে তাহলে তিনি তো পুরস্কার পাবেন না। যেহেতু পুরস্কার পাচ্ছেন, সুতরাং আমরা বলতে পারি তিনি একটু উঁচু দরের কবি, এবং তার কবিতাগুলো পাঠ করলেও আমরা সেখানে বুঝতে পারবো। দেখো, আচ্ছা, তারা একটু বলে নেওয়া, কবিতাটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কবিতাটার মধ্যে কোথাও কোনো মিল বিন্যাস নেই। অর্থাৎ এটা গদ্য ছন্দে লেখা। তো গদ্য ছন্দ বিষয়টা কি? দেখো, আমরা জানি যখনই কোনো মিল যুক্ত করে কবিতা লেখা হচ্ছে সেটা একটা পদ্য রূপ লাভ করছে, এটা ছন্দ নয়। কিন্তু যখন কোন রকম ছন্দ সেইভাবে মিল বিন্যাস না রেখে কোনো কবিতা রচিত হচ্ছে, সেটা হচ্ছে গদ্য ছন্দ। আমরা আমাদের বোঝার জন্য আরো সহজ করে কি বলতে পারি, যখন দেখব একদম যেটা গদ্য আকারেই লেখা যেত সেটাকে যখন কবিতার মতো দুটি চারটি করে শব্দ দিয়ে এরকম করে সাজিয়ে দেওয়া হয়েছে পংক্তি আকারে, সেটাই হয়ে গেছে গদ্য ছন্দ। একটানা লিখলে সেটা গদ্য, ওটাকেই যখন আমরা দেখব পংক্তি আকারে সাজিয়ে দিয়েছেন কবি, সেটা হয়ে গেল গদ্য কবিতা। তো এবার আমরা বলবো গদ্য ছন্দের প্রয়োজনটা কোথায়, এখানে একটু বোঝা যাচ্ছে। আমরা আনন্দে গান করি, দুঃখ পেলে কি করি, গান। আবার অনেক সময় কাঁদতেও পারি না, দুঃখটা মনের মধ্যে রয়ে যায়। কিন্তু আমরা যখন ওই দুঃখের মধ্যে কোনো কথা বলবো, সেখানে কি কোনো ছন্দ, কোনো সুর থাকবে? সেখানে শুধুমাত্র আমার ওই দুঃখের বিষয়টাই ব্যক্ত হবে। কিন্তু যখন আমি কোনো আনন্দের কোনো খবর করবো, সেখানে আমার ছন্দ থাকবে, সেখানে আমার সুর থাকবে। এখানেও বলা চলে কতকটা তেমন। কবি নিজে উপলব্ধি করেছেন সমকালীন যুগ প্রেক্ষাপটে কি অবস্থাটা চলেছে, অর্থাৎ যে চরম একটা প্রতিকূলতার মধ্যে রয়েছেন, অর্থাৎ যেখানে শাসক সম্প্রদায় বা বলা চলে যেখানে উচ্চবিত্ত ব্যক্তিরা সমাজের আরো অন্যান্য সম্প্রদায়কে একেবারেই
শোষণ বঞ্চনা এর মধ্যে রেখে দিয়েছে, সেই রকম সময়ে কবির এই কবিতা লেখা। তাই কবি এখানে এটা বলতেও চাইছেন, কি বলতে চাইছেন এইরকমই যে আমরা এমন একটা অবস্থার মধ্যে রয়েছি, কবি অবশ্যই সেখানে সমাজের অন্যান্য মানুষদের প্রতিনিধি হিসাবে থাকছেন। তাই বলছেন আমরা এমন একটা অবস্থার মধ্যে রয়েছি যেখানে শুধুমাত্র একতাই আমাদেরকে রক্ষা করতে পারে। কথায় বলা হয়ে থাকে ইউনিটি ইজ পাওয়ার, একতাই হলো ক্ষমতা বা একতাই বল। একতাই বল এই কারণে, যদি তুমি ঐক্যবদ্ধ হয়ে না থাকো তাহলে তুমি দুর্বল হয়ে পড়বে, তাহলে তোমাকে অনায়াসেই তোমার প্রতিপক্ষ হারিয়ে দিতে পারবে। তাই তোমার একতা চাই। কবি এখানে সেটাই বলতে চাইছে। যাই হোক, আমরা কবিতাটা এবার লাইন বাই লাইন পড়ব। দেখো, হ্যাঁ, যেটা একটা বলতে ভুলে গেলাম, জলই পাষাণ হয়ে আছে এই যে কাব্যটা, যেটা 2004 সালে প্রকাশিত হয়েছে, এর মধ্যে 31টি কবিতা ছিল, 31টি কবিতা। এই 31টি কবিতার মধ্যে 31 নম্বর অর্থাৎ শেষ কবিতা হচ্ছে এটি, যার নাম আয় আরো বেঁধে বেঁধে থাকা। দেখো, আমাদের ডান পাশে ধস, অর্থাৎ আমাদের ডান দিকে ধস নেমেছে। ধস মানে কি? সাধারণত কোনো নদীর তীরবর্তী অংশে বা কোনো খনি এলাকায় বা কোনো পার্বত্য এলাকার মধ্যেও দেখা যায় অনেকখানা অংশ হঠাৎ করে ধসে পড়বে, সেটাকে বলে ধস। তাহলে এখানে বলছে আমাদের ডান পাশে ধস। ধস কি কখনোই শান্তির প্রতীক হতে পারে? কেন? কারণ একটা সমতল রাস্তায় তুমি যতটা আরামে হেঁটে যেতে পারবে, কখনোই তুমি এবড়ো খেবড়ো রাস্তায় বা কখনোই তুমি চড়াই উতরাই কিনে সেইভাবে যেতে পারবে। তো এখানে এই ধস হচ্ছে প্রতিকূলতা। তাই আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাল, আমাদের বাঁদিকে রয়েছে গিরিখাল, আমাদের মাথায় বোমারু বিমান, অর্থাৎ যুদ্ধ সংকুল একটি পরিস্থিতি যেন ইঙ্গিত রয়েছে এর মধ্যে দিয়ে। পায়ে পায়ে হিমালয়ের বাঁধ, এবং আমাদের পায়ে পায়ে হিমানি অর্থাৎ বরফ, তার যেন বাঁধ রয়েছে। তার মানে সবগুলো মিলিয়ে যদি আমরা বলি তাহলে অবস্থাটা একটা প্রতিকূল। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে, অর্থাৎ আমরা এখন নিরুপায়, আমাদের ঘর নেই, আমরা গৃহহীন হয়ে গেছি, আমরা সহায় সম্বলহীন হয়ে পড়েছি, আমরা এখন একেবারে নিঃসম্বল হয়ে পড়েছি। তাই আমাদের আর কোনো পথ নেই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছের উপর। এই যুদ্ধ সংকুল পরিস্থিতিতে যুদ্ধে আমাদের শিশুরা প্রাণ হারিয়েছে, তাদের সেই সব তথা মৃতদেহ ছড়ানো রয়েছে আমাদেরই কাছে রয়েছে চারদিকে। তার মানে যুদ্ধ, যার অমানবিক রূপ ওই শিশুদের প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে দেখা গেছে। কবি এখানে সেটাই বলতে চাইছেন যে আমাদের শিশুদের সব ছড়িয়ে রয়েছে। তার মানে শিশুদের সবটা হচ্ছে এখানে চরম এক অমানবিকতার প্রতীক। তাই সেই শিশুদের সব ছড়িয়ে রয়েছে কাছে দিকে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? প্রশ্ন করছেন। তাহলে আমরাও কি এইভাবে এই মুহূর্তে মরে যাব? অর্থাৎ আমাদেরকে মৃত্যু ঘনিয়ে এসেছে। ওই শিশুরা যেরকম তাদের সব যেমন রাস্তায় দিক সেদিক ছড়িয়ে থাকছে, তাহলে আমরা অর্থাৎ এখানে আমরা যারা শোষিত বঞ্চিত সম্প্রদায়ভুক্ত, তারাও কি তাহলে মারা যাব? আমাদেরকে মৃত্যু ঘনিয়ে এলো? এরকম একটা প্রশ্ন যেন কবি রাখছে। আমাদের পথ নেই আর,
আয় আরো বেঁধে বেঁধে থাকা। কি বলছে? আমাদের আর কোনো উপায় নেই, এখন একটাই মাত্র উপায়, সেটা হলো বেঁধে বেঁধে থাকা। তার মানে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারি, যদি আমাদের ঐক্যের মন্ত্রে আমরা দীক্ষিত হতে না পারি, যদি আমাদের মধ্যে একতা না দেখা যায়, তাহলে আমাদের মৃত্যু ঘনিয়ে এসেছে। তাই এখনই সময় এসেছে এক হওয়ার, এক হয়ে চলা। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে। কবি আবার বলছেন বেঁধে বেঁধে থাকতে হবে। দেখ, পরবর্তী স্তবকে কবি আবার বলছেন আমাদের ইতিহাস নেই। তার মানে আমাদের কোনো ইতিহাস নেই। আচ্ছা, আমাদের কি ইতিহাস নেই? অবশ্যই তো ইতিহাস আছে। আমরা পড়াশোনা করছি ইতিহাস নিয়ে, 100 নম্বরের পরীক্ষা দিচ্ছি, সেখানে 100 অনেকে 98, 99, 100 পাচ্ছি। এখানে কি সেই ইতিহাস? না, এখানে ইতিহাস কথাটার একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। কি ইতিহাসে কাদের কথা থাকে? ইতিহাসে থাকে যারা সমাজের প্রথম সারির মানুষ, শাসক হতে পারেন, তিনি রাজা হতে পারেন, তিনি সম্রাট, ঠিক আছে, এরকম। তার মানে সেখানে সাধারণ মানুষের স্থান নেই, আমরা সাধারণ মানুষ। তাই কবি এখানে বলতে চাইছেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমাদের কোনো ইতিহাস নেই, আমরা ইতিহাসে স্থান পাইনি। অথবা এমনই ইতিহাস, কিংবা বলতে চাইছে ইতিহাস তো নেই বটে, কিংবা এমন ইতিহাস আছে যাতে আমাদের চোখ মুখ ঢাকা। দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের পরিচয় তো আমাদের চোখ মুখ তথা আমাদের মুখমণ্ডলের মধ্যে দিয়ে। যদি আমরা মুখ চোখ ঢাকা দিয়ে রাখি, চিনতে পারবে আমাদের? তাহলে যদি চোখ মুখ ঢাকা থাকলে চিনতে না পারা যায়, তাহলে আমার পরিচিতিটা কোথায়? নেই। তাহলে আমার পরিচিতি তখনই ব্যক্ত হবে যখন আমার চোখ মুখ প্রকাশিত অবস্থায় থাকবে, যখন আমার চোখ মুখ উন্মুক্ত খোলা থাকবে, ঢাকা থাকবে না। এখানে ইতিহাসে চোখ মুখ ঢাকা থাকা অবস্থার মানে কি? মানেটা হলো এটাই, সাধারণ মানুষকে সেখানে তাদের নামে পরিচিত করা হয়নি, সেখানে তাদেরকে সাধারণ মানুষ, জনসাধারণ হিসাবে তুলে ধরা হয়েছে। তার মানে ব্যক্তিগত পরিচয় সেখানে স্থান পায়নি, এখানে সেটাই বলছে। তাহলে আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আছে যেখানে চরিমুখ থাকা। আমরা ভিখারি 12 মাস, আমরা 12 মাস ভিখারি। ভিখারি মানে কি? ভিখারি মানে হচ্ছে ভিক্ষা করে যে জীবিকা চালায়, ভিক্ষুক। তো কেন কবি এখানে আমাদেরকে ভিখারি হিসাবে দেখাচ্ছে? কারণ সাধারণ মানুষ শোষিত বঞ্চিত হতে হতে বর্তমানে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তাদের এখন দশা ভিক্ষুক সময়। সেই কারণে বলছেন আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী বেঁচে আছে, আবার মরে গেছে, দুটো আপাত বিরোধী কথা এখানে কবি বলছেন। কেন? এখানে একটু লক্ষ্য করো, হয়তো শব্দটা প্রয়োগ করা আছে, অর্থাৎ সংশয় সূচক একটা কথা। সঠিক করে তিনিও জানেন না পৃথিবীর অস্তিত্ব এখন কি বেঁচে আছে নাকি সে মারা যাবে। অর্থাৎ এইখানে পৃথিবী বলতে শুধু পৃথিবী দা আর্থ নয়, এখানে পৃথিবী হচ্ছে পৃথিবীর মানুষজন তথা মনুষ্য। এখন হয়তো মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, তাই মনুষ্যত্বের যেন মৃত্যু ঘটেছে। আবার বলছে পৃথিবী হয়তো মারা গেছে, তাহলে হয়তো বেঁচে আছে, অর্থাৎ দু একজনের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, আবার হয়তো মারা গেছে, তার মানে নেই। অধিকাংশের মধ্যে এখন দেখা যাচ্ছে মনুষ্যত্ব নেই, তাই এখানে কবি হয়তো শব্দ ব্যবহার করছে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দূরে দূরে, যে আমাদের কথা কেউ জানে না বা কজনই বা জানে। আমরা দূরে দূরে ফিরেছি। কেন দূরে দূরে ফিরেছেন? কারণ কবি বলতে চাইছেন দরজায় দরজায় দুয়ারে দুয়ারে ঘুরে কবি
একটুকু একতার জন্য সকলকে এক হতে বলেছে বা আহ্বান জানিয়েছে, বা বলা চলে অস্তিত্বের জন্য যেন সেই লড়াইয়ে কবি অংশগ্রহণ করতে চেয়েছেন। তাই বলছেন, আমরা ফিরেছি দূরে দূরে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। দেখো, সাহিত্যে একটা জিনিস দেখাই যায়, সেটা হচ্ছে হতাশা, অভাব, অনটন, এই বিষয়গুলো। তো এই হতাশাকে অতিক্রম করেও আমরা আশাবাদী হই কেন? একটা কথা আছে, আশায় বাঁচে চাষা। অর্থাৎ যদি আমার মধ্যে আশা না থাকে, আশাবাদী আমি যদি না হতে পারি, তাহলে আমার বেঁচে থাকাটাও সম্ভব হবে না। আমরা প্রত্যেকেই আশাবাদী হয়েই বেঁচে থাকি। তাই কবি এখানে সেটাই বলছেন, যদিও কোথাও কিছু নেই, অর্থাৎ নৈরাশ্য, এই নৈরাশ্যকে অতিক্রম করে কবি আশাবাদের জয়গান করছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। কি বলছেন? যদিও কোথাও কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, তবু তো আমরা এই কজন বাকি আছি, অর্থাৎ যারা এখনো আছি সচেতন নাগরিক, যে সমস্ত মানুষজন আমরা এখনো বেঁচে আছি, তারা কি করবে? আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখন সময় এসেছে আমরা যে কজন আছি তাদের ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে বেঁধে বেঁধে থাকা। তার মানে এই একটা সময় যেখানে আমরা উপস্থিত হয়েছি, তাতে আমাদেরকে ঐক্যবদ্ধ যদি আমরা না হয়ে থাকি, তাহলে আমাদের অস্তিত্ব লোপাট হয়ে যাবে। তাই কবি সেটা চান না। কবি তাই বলতে চাইছেন, এখন সময় আছে, আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, ক্ষতিটা আমাদের। ঠিক আছে? তাহলে কবিতা, ছোট্ট কবিতার মধ্যে, এই ভাবগম্ভীর কবিতার মধ্যে আমরা যথাসম্ভব চেষ্টা করলাম বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করার বা বোঝানোর। তো এবার তোমরা নিজেরা বই পড়বে, আরও একটা রেফারেন্স বই সেখানে সাহায্য নিতে পারো, নিয়ে বিষয়টা একটু ভালো করে বুঝে নেবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা নেক্সট পরে যখন আবার দেখবো আলোচনা করতে পারবো। তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়ে রাখছি তৈরি করতে। যাই হোক, প্রশ্ন মানে সাজেশন অর্থ বলছি এমনটা নয়, জাস্ট তোমরা লেখার চেষ্টা করো, সেই জন্য লিখে রাখো। আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখানে লিখেছি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসরণে কবির মূল বক্তব্যটি ব্যক্ত করো। অর্থাৎ এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, কবিতার মূল ভাবটি ব্যক্ত করো, কবিতার ভাবার্থটি নির্দেশ করো, বা কবিতাটির মূল বক্তব্য কি তা নিজের ভাষায় হয়েছে। যাই হোক, মূল উত্তরটা একটাই হয়েছে, এটা তোমরা তৈরি করো। ঠিক আছে, আজকের মতো আমাদের আলোচনা এখানেই থাকছে।